答えます。 এর অর্থ হল উত্তর দেওয়া বা জবাব দেওয়া। 先生の質問に答えました。 আমি শিক্ষকের প্রশ্নের উত্তর দিয়েছি। 倒れます。 এর অর্থ হল পড়ে যাওয়া বা ভেঙে পড়া। এই ভার্বটি এমন একটি অবস্থা বোঝায় যেখানে কোনো মানুষ, বস্তু বা কাঠামো সোজা অবস্থান থেকে পড়ে যায় বা শক্তি হারিয়ে ভেঙে পড়ে। এটি ফিজিক্যাল ফল বোঝাতে ব্যবহার হয়, আবার ইলনেস বা এক্সশনের কারণেও কোল্যাপস বোঝাতে পারে। 強い風で木が倒れました。 জোর বাতাসে গাছটি পড়ে গেছে। 通ります。 এর অর্থ হল রাস্তা দিয়ে যাওয়া বা পাশ দিয়ে যাওয়া। এই ভার্বটি ব্যবহার করা হয় যখন কেউ বা কিছু একটি পথ, রাস্তা, দরজা, টানেল বা নির্দিষ্ট জায়গার মধ্য দিয়ে অতিক্রম করে যায়। この道を通ります。 আমি এই রাস্তা দিয়ে যাই। 死にます。 এর অর্থ হল মারা যাওয়া। 魚が死にました。 মাছটি মারা গেছে। びっくりします。 এর অর্থ হল অবাক হওয়া বা চমকে যাওয়া। 大きい音にびっくりしました。 জোরে শব্দে আমি চমকে গেছি। がっかりします。 এর অর্থ হল হতাশ হওয়া বা মন খারাপ হওয়া। 試験の結果にがっかりしました。 পরীক্ষার ফলাফলে আমি হতাশ হয়েছি। 安心します。 এটি হলো একটি গুরুত্বপূর্ণ ভার্ব এক্সপ্রেশন, যার অর্থ নিশ্চিন্ত হওয়া বা স্বস্তি পাওয়া। এটি সাধারণত তখন ব্যবহার করা হয় যখন দুশ্চিন্তা, ভয়, অনিশ্চয়তা বা টেনশন দূর হয়ে যায় এবং মন হালকা লাগে। 無事だと聞いて安心しました。 নিরাপদ আছো বলে শুনে আমি নিশ্চিন্ত হলাম। 喧嘩します。 এর অর্থ হল ঝগড়া করা বা মারামারি করা। 友達と喧嘩しました。 আমি বন্ধুর সাথে ঝগড়া করেছি। 離婚します。 এর অর্থ হল ডিভোর্স করা বা বিবাহ বিচ্ছেদ করা। 彼らは去年離婚しました。 তারা গত বছর ডিভোর্স করেছে। 太ります。 এর অর্থ হল মোটা হওয়া বা ওজন বাড়া। 最近太りました。 সম্প্রতি আমি মোটা হয়ে গেছি। 痩せます。 এর অর্থ হল পাতলা হওয়া বা ওজন কমা। ダイエットで痩せました。 ডায়েট করে আমি ওজন কমিয়েছি। 複雑。 এর অর্থ হল জটিল বা কঠিন। この問題は複雑です。 এই সমস্যাটি জটিল। 邪魔。 এর অর্থ হল বাধা বা পথের মধ্যে থাকা। এটি সাধারণত তখন ব্যবহার করা হয় যখন কেউ বা কিছু কোনো কাজ, চলাচল বা প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে। その箱は邪魔です。 ওই বাক্সটা পথে বাধা দিচ্ছে। 硬い。 এর অর্থ হল কঠিন, শক্ত বা শক্তপোক্ত। このパンは硬いです。 এই পাউরুটি শক্ত। 柔らかい。 এর অর্থ হল নরম বা কোমল। このパンは柔らかいです。 এই পাউরুটি নরম। 汚い。 এর অর্থ হল নোংরা বা অপরিষ্কার। 部屋が汚いです。 ঘরটি নোংরা। 嬉しい。 এর অর্থ হল খুশি বা আনন্দিত। এই শব্দটি ব্যবহার করা হয় যখন কেউ কোনো ভালো ঘটনা, খবর বা পরিস্থিতি থেকে আনন্দ অনুভব করে। プレゼントをもらって嬉しいです。 উপহার পেয়ে আমি খুশি। 悲しい。 এর অর্থ হল দুঃখিত বা কষ্ট লাগা। এই শব্দটি ব্যবহার করা হয় যখন কেউ কোনো হারানো, হতাশাজনক, বেদনাদায়ক বা মন খারাপ করা ঘটনার কারণে দুঃখ অনুভব করে।
এটি গভীর ইমোশনাল স্যাডনেস বোঝাতে খুব কমন শব্দ। 友達と別れて悲しいです。 বন্ধুর সাথে বিচ্ছেদ হয়ে আমি দুঃখিত। 恥ずかしい。 এর অর্থ হল লজ্জা লাগা বা বিব্রত হওয়া। এই শব্দটি ব্যবহার করা হয় যখন কেউ নিজেকে অকওয়ার্ড, এক্সপোজড বা সোশ্যালি আনকমফর্টেবল অনুভব করে। みんなの前で話して恥ずかしかったです。 সবার সামনে কথা বলে আমি লজ্জা পেয়েছিলাম। 首相。 এর অর্থ হল প্রধানমন্ত্রী। এটি একটি দেশের সরকারের প্রধানকে বোঝায়। 日本の首相は有名です。 জাপানের প্রধানমন্ত্রী বিখ্যাত। 地震。 এর অর্থ হল ভূমিকম্প। 昨日大きい地震がありました。 গতকাল একটি বড় ভূমিকম্প হয়েছিল। 津波。 এর অর্থ হল সুনামি বা সমুদ্রের তলদেশে ভূমিকম্প। এটি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, ভূমিদহস বা অন্যান্য বড় ধরনের জলোচ্ছ্বাসজনিত কারণে সৃষ্টি হওয়া বিশাল ও শক্তিশালী ঢেউ। 津波に注意してください。 সুনামির ব্যাপারে সতর্ক থাকুন। 台風。 টাইফুন হল পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সৃষ্টি হওয়া শক্তিশালী উষ্ণমণ্ডলীয় ঘূর্ণিঝড়। এই শব্দটি বিশেষভাবে প্যাসিফিক ওশেন অঞ্চলের ট্রপিক্যাল সাইক্লোন বোঝাতে ব্যবহৃত হয়। অ্যাটলান্টিক অঞ্চলে যেটিকে হারিকেন বলা হয়, ভারত মহাসাগর অঞ্চলে সেটিকে সাইক্লোন বলা হয়, আর জাপান ও পূর্ব এশিয়ার অঞ্চলে সেটি টাইফুন নামে পরিচিত। 台風が来ています。 টাইফুন আসছে। 雷。 এর অর্থ হল বজ্রপাত। 雷が鳴っています。 বজ্রপাত হচ্ছে। 火事。 এর অর্থ হল আগুন লাগা বা অগ্নিকাণ্ড। এই শব্দটি সাধারণত অনিয়ন্ত্রিত আগুন, বিশেষ করে বাড়ি, ভবন, দোকান, বন বা অন্য কোনো স্থানে দুর্ঘটনাজনিত বা বিপজ্জনক আগুন বোঝাতে ব্যবহৃত হয়। 近くで火事がありました。 কাছাকাছি কোথাও আগুন লেগেছিল। 事故。 এর অর্থ হল দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট। এই শব্দটি এমন অপ্রত্যাশিত ঘটনা বোঝায় যেখানে ক্ষতি, আঘাত, সমস্যা বা ড্যামেজ ঘটে। এটি গাড়ি দুর্ঘটনা, কাজের জায়গায় দুর্ঘটনা, আগুন বা অন্যান্য আনএক্সপেক্টেড হার্মফুল ইনসিডেন্টসের জন্য ব্যবহার করা হয়। 昨日交通事故がありました。 গতকাল একটি সড়ক দুর্ঘটনা হয়েছিল। ハイキング。 এর অর্থ হল হাইকিং বা পাহাড়ে হাঁটা। 週末にハイキングをします。 সপ্তাহান্তে আমি হাইকিং করি। お見合い。 এটি হল জাপানের একটি গুরুত্বপূর্ণ সামাজিক ও সাংস্কৃতিক শব্দ, যার অর্থ বিয়ে করার উদ্দেশ্যে আয়োজন করা বা দেখা। এই প্রথায় সাধারণত দুইজন অবিবাহিত নারী ও পুরুষকে পরিবার, আত্মীয় স্বজন বা কোনো মধ্যস্থতাকারী মাধ্যমে পরিচয় করিয়ে দেওয়া হয়, যাতে তারা একে অপরকে জানার সুযোগ পায় এবং ভবিষ্যতে বিয়ে করার সম্ভাবনা বিবেচনা করতে পারে। এটি জাপানের ঐতিহ্যবাহী বিবাহ ব্যবস্থার একটি অংশ, যা বিশেষ করে অতীতে খুবই প্রচলিত ছিল। সেই সময় পরিবারগুলোর মধ্যে সামাজিক মর্যাদা, শিক্ষা, পেশা এবং পারিবারিক পটভূমি বিবেচনা করে এই ধরনের মিটিং আয়োজন করা হতো। এটি শুধু দুইজন ব্যক্তির মধ্যে সম্পর্ক নয়, বরং দুইটি পরিবারের মধ্যেও একটি সম্পর্ক গড়ে তোলার প্রক্রিয়া হিসেবে দেখা হতো। আধুনিক জাপানে লাভ ম্যারেজ বেশি জনপ্রিয় হলেও ওমিয়াই পুরোপুরি হারিয়ে যায়নি, বরং এটি এখন আরও ফ্লেক্সিবল হয়ে গেছে। অনলাইন ম্যাচমেকিং সার্ভিসেস, এজেন্সিজ বা ফর্মাল ইন্ট্রোডাকশনসের মাধ্যমে এখনও অনেক মানুষ এই পদ্ধতিতে পার্টনার খুঁজে থাকে। 来週お見合いをします。 আগামী সপ্তাহে আমি পাত্রীর সাথে দেখা করব।
操作、 এর অর্থ হল চালানো বা পরিচালনা করা। বিশেষ করে মেশিন, ডিভাইস বা সিস্টেম ব্যবহার করার কাজ বোঝাতে ব্যবহৃত হয়। この機械の操作は簡単です。 এই যন্ত্রের ব্যবহার সহজ। 会場、 এর অর্থ হল অনুষ্ঠানের স্থান, ভেন্যু বা ইভেন্ট লোকেশন। 会場は駅の近くです。 ভেন্যুটি স্টেশনের কাছে। 代、 দায়ী হল জাপানের একটি সাফিক্স যা কোনো জিনিস বা সেবার জন্য খরচ, ভাড়া বা ফি বোঝাতে নাউনের পরে যোগ হয়। এই সাফিক্সটি মূলত একটি প্রাইস লেবেল হিসেবে কাজ করে, অর্থাৎ এর জন্য কত খরচ হচ্ছে সেটা প্রকাশ করে। 今月の電気代は高いです。 এই মাসের বিদ্যুৎ বিল বেশি। や、 ইয়া হল জাপানির একটি অত্যন্ত প্রচলিত এবং বহুমুখী সাফিক্স যা নাউনের সাথে যুক্ত হয়ে দোকানদার বা দোকানওয়ালা এই ধরনের অর্থ প্রকাশ করে। এটি জাপানি ভাষায় মানুষের পেশা, ব্যবসা এবং পরিচয় বোঝানোর একটি সহজ ও স্বাভাবিক উপায়। এই সাফিক্সটির মূল কাজ হল কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে একটি নির্দিষ্ট জিনিস বা কাজের সম্পর্ক স্থাপন করা। あの人は魚屋です。 ওই ব্যক্তি মাছ বিক্রেতা। フロント、 এর অর্থ হল ফ্রন্ট ডেস্ক বা রিসেপশন। フロントで鍵を受け取りました。 আমি ফ্রন্ট ডেস্ক থেকে চাবি নিয়েছি। 号室、 এর অর্থ হল রুম নম্বর। হোটেল, হাসপাতাল বা বিল্ডিংয়ের ঘরের নম্বর বোঝাতে ব্যবহৃত হয়। 私の部屋は203号室です。 আমার রুম 203 নম্বর। タオル、 এর অর্থ হল তোয়ালে। タオルで手を拭きました。 আমি তোয়ালে দিয়ে হাত মুছেছি। 石鹸、 এর অর্থ হল সাবান। 石鹸で手を洗いました。 আমি সাবান দিয়ে হাত ধুয়েছি। 大勢、 এর অর্থ হল অনেক মানুষ বা ভিড়। 駅に大勢の人がいます。 স্টেশনে অনেক মানুষ আছে। お疲れ様でした。 এটি হল জাপানির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এক্সপ্রেশন যা দৈনন্দিন জীবন, বিশেষ করে কাজের পরিবেশে সম্মান, কৃতজ্ঞতা এবং পারস্পরিক স্বীকৃতি প্রকাশের জন্য ব্যবহৃত হয়। এর আক্ষরিক অর্থ দাঁড়ায় আপনি ক্লান্ত হয়েছেন, কিন্তু বাস্তবে এটি কারো পরিশ্রমের স্বীকৃতি দিয়ে বলা হয় আপনি ভালো কাজ করেছেন বা আপনার কষ্টের জন্য ধন্যবাদ। 仕事が終わった後、みんなにお疲れ様でしたと言いました。 কাজ শেষ হওয়ার পর আমি সবাইকে ধন্যবাদ, ভালো কাজ করেছেন বলেছি। 伺います。 এটি নিজের কাজকে নম্রভাবে প্রকাশ করতে ব্যবহৃত হয়। এর অর্থ আমি আসছি বা আমি যাব। জাপানি ভাষায় সম্মান প্রদর্শনের জন্য কেইগো খুব গুরুত্বপূর্ণ এবং এটি সেই ব্যবস্থার একটি অংশ। এটি সাধারণত তখন ব্যবহার করা হয় যখন তুমি নিজের অবস্থান নিচে নামিয়ে অন্যকে সম্মান দেখাতে চাও, বিশেষ করে কাস্টমার, টিচার, বস বা সিনিয়রের সাথে কথা বলার সময়। 明日そちらに伺います。 আগামীকাল আমি আপনার কাছে আসব। 途中、 এর অর্থ হল পথে বা মাঝপথে। 学校へ行く途中で雨が降りました。 স্কুলে যাওয়ার পথে বৃষ্টি পড়েছিল। トラック、 এর অর্থ হল ট্রাক বা পণ্যবাহী গাড়ি। トラックが荷物を運んでいます。 ট্রাকটি মালপত্র বহন করছে। ぶつかります。 এর অর্থ হল ধাক্কা লাগা বা সংঘর্ষ হওয়া। 車が壁にぶつかりました。
গাড়িটি দেয়ালে ধাক্কা লেগেছে। 大人、 এর অর্থ হল প্রাপ্তবয়স্ক বা বড় মানুষ। 彼はもう大人です。 সে এখন বড় হয়ে গেছে। しかし、 এর অর্থ হল কিন্তু বা তবে। 行きたいです。しかし、時間がありません。 আমি যেতে চাই কিন্তু সময় নেই। また、 এর অর্থ হল এছাড়াও বা আবার। 彼は英語を話します。また、日本語も話します。 সে ইংরেজি বলে, এছাড়াও জাপানিও বলে। 洋服、 এর অর্থ হল পশ্চিমা পোশাক। 新しい洋服を買いました。 আমি নতুন কাপড় কিনেছি। 西洋化します。 এর অর্থ হল পশ্চিমা রূপ দেওয়া বা পশ্চিমা ধাঁচে রূপান্তর করা, অর্থাৎ এর মানে দাঁড়ায় কোনো সমাজ, সংস্কৃতি, জীবনধারা বা ব্যবস্থাকে পশ্চিমা ধাঁচে পরিবর্তন করা। ঐতিহাসিকভাবে জাপানে এই ধারণাটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, বিশেষ করে মেইজি রেস্টোরেশন সময় থেকে। সেই সময়ে জাপান দ্রুত আধুনিকায়নের জন্য পশ্চিমা প্রযুক্তি, শিক্ষা, পোশাক এবং রাজনৈতিক ব্যবস্থা গ্রহণ করতে শুরু করে, যাকে সেইয়ো বলা হয়। その国は文化を西洋化しました。 দেশটি তার সংস্কৃতিকে পশ্চিমা রূপ দিয়েছে। 合います。 এর অর্থ হল মিল হওয়া বা মানানসই হওয়া। এই ভার্বটি ব্যবহার করা হয় যখন কোনো কিছু কারো সাথে, কোনো পরিস্থিতির সাথে বা অন্য কিছুর সাথে ভালোভাবে মানিয়ে যায়। এটি অ্যাপিয়ারেন্স, টেস্ট, পার্সোনালিটি, সাইজ সব ধরনের কম্প্যাটিবিলিটি বোঝাতে পারে। この靴は足に合います。 এই জুতোটা পায়ে ঠিকমতো ফিট হয়। 今では、 এর অর্থ হল এখনকার দিনে বা বর্তমানে। 今では彼は有名です。 এখন সে বিখ্যাত। 成人式、 সেইজিনশিকি হল জাপানের একটি গুরুত্বপূর্ণ সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান, যার অর্থ প্রাপ্তবয়স্ক হওয়ার অনুষ্ঠান বা কামিং অফ এজ সেরেমনি। এই অনুষ্ঠানটি সাধারণত প্রতি বছর জানুয়ারি মাসে কামিং অফ এজ ডে অনুষ্ঠিত হয়। এই দিনে ২০ বছর বয়সে পৌঁছানো তরুণ তরুণীদের আনুষ্ঠানিকভাবে প্রাপ্তবয়স্ক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। জাপানি সমাজে এটি একটি বড় মাইলস্টোন, কারণ এই সময় থেকে তারা আইনগত ও সামাজিকভাবে আরও বেশি দায়িত্ব গ্রহণ করে। সেইজিনশিকি মূলত শহর বা স্থানীয় প্রশাসনের উদ্যোগে বিভিন্ন ভেন্যুয়ে আয়োজন করা হয়। অনুষ্ঠানে নতুন প্রাপ্তবয়স্কদের অভিনন্দন জানানো হয়, তাদের ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা দেওয়া হয় এবং সমাজে দায়িত্বশীল নাগরিক হিসেবে ভূমিকা রাখার জন্য উৎসাহিত করা হয়। অনেক সময় বক্তৃতা, সাংস্কৃতিক পরিবেশনা এবং গ্রুপ ফটো সেশনও এর অংশ হয়। এই অনুষ্ঠানের একটি বিশেষ আকর্ষণ হল পোশাক। তরুণীরা প্রায় সুন্দর ফুরিসোদ, লং স্লিভড কিমোনো পরিধান করে, আর তরুণরা ফর্মাল স্যুট বা ট্রেডিশনাল হাকামা পরে অংশগ্রহণ করে। এটি শুধু একটি আনুষ্ঠানিক অনুষ্ঠান নয়, বরং এটি ব্যক্তিগত গর্ব, পরিচয় এবং সামাজিক স্বীকৃতির প্রতীক। 来年成人式に出ます。 আমি আগামী বছর প্রাপ্তবয়স্ক হওয়ার অনুষ্ঠানে অংশ নেব। 伝統的、 এর অর্থ হল ঐতিহ্যবাহী। এটি ব্যবহার হয় সংস্কৃতি, খাবার, পোশাক বা রীতি বোঝাতে যেগুলো দীর্ঘদিন ধরে চলে আসছে। これは伝統的な料理です。 এটি একটি ঐতিহ্যবাহী খাবার।